দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল, ত্রিপুরা নারাজ হলেও মিজোরাম আসামে নিয়মিতকরণের সিদ্ধান্ত। সর্বশিক্ষার শিক্ষক। সর্বশিক্ষা অভিযান প্রকল্পের শিক্ষকদের নিয়মিতকরণ করতে ত্রিপুরা উচ্চ আদালতের রায়কে মান্যতা দিতে রাজ্যের বিজেপি সরকার গড়িমসি করলেও উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় রাজ্য আসামে সেখানকার সর্বশিক্ষা অভিযান প্রকল্পের শিক্ষকদের নিয়মিতকরণের সিদ্ধান্ত নিয়েছেন আসামের বিজেপি সরকার। উত্তর পূর্বাঞ্চলের আরেক রাজ্য মিজোরামের ও বিজেপি সরকারও সরকারের যে কোনো প্রকল্পে 10 বছর ধরে কাজ করা কর্মচারীদের নিয়মিতকরণের সিদ্ধান্ত নিয়েছে গত 6 জুন মন্ত্রিসভার বৈঠকে। এই সিদ্ধান্ত মোতাবেক মিজোরামের সর্বশিক্ষা শিক্ষকরাও নিয়মিত কর্মচারীর সকল সুযোগ সুবিধা পাবেন। অন্যদিকে 27 জুন আসামের মন্ত্রিসভার বৈঠকেও সর্বশিক্ষা অভিযান প্রকল্পের ও রাজ্য সরকার নিয়োজিত শিক্ষকদের নিয়মিতকরণের জন্য বিশেষ নিয়োগ প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসামের এই খবর রাজ্যে আসার পর রাজ্যের সর্বশিক্ষা প্রকল্পের শিক্ষক শিক্ষিকা ও তাদের পরিজনেরা প্রশ্ন তুলছেন, বিজেপি দল কি এক এক রাজ্যে এক এক নীতিতে চলছে? প্রসঙ্গত 2002 সালে কেন্দ্রে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সময়ে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটি হাতে নিয়েছিলেন। 2004 সাল থেকে রাজ্যে এই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছিল। এই প্রকল্পে 5200 জনের বেশি শিক্ষক নিয়োগ করা হয়েছিল। এ রাজ্যে বাম সরকারের আমল থেকে তাদের নিয়মিতকরণের দাবি তুলেছেন সর্বশিক্ষার শিক্ষকেরা। বাম সরকার সীমাবদ্ধ আর্থিক ক্ষমতার কারণে সর্বশিক্ষা প্রকল্পের শিক্ষকদের নিয়মিতকরণ করতে পারবে না বলে জানিয়ে দিলেও অন্যান্য সরকারি কর্মচারী মতো সব সুযোগ সুবিধা সর্বশিক্ষার শিক্ষকদের দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করে। 2018 সালে রাজ্য বিধানসভার নির্বাচনে বিজেপি সর্বশিক্ষা প্রকল্পের শিক্ষকদেরও নিয়মিতকরণের ডুব দিয়েছেন ভিশন ডকুমেন্টে। নিয়মিত হওয়ার আশায় বেশিরভাগ সর্বশিক্ষার শিক্ষক, তাদের পরিবার, আত্মীয় পরিজনেরা বিজেপিকে ভোট দিয়েছিলেন। বিজেপি ক্ষমতায় আসার পর তাদের নিয়মিতকরণের কোনো উদ্যোগ না নেওয়ায় ত্রিপুরা উচ্চ আদালতের দ্বারস্থ হন সর্বশিক্ষার শিক্ষকেরা। 2021 সালের 23 ফেব্রুয়ারি ত্রিপুরা উচ্চ আদালত সর্বশিক্ষার শিক্ষকদের সরকারের শূন্যপদে নিয়োগ বা শূন্যপদ তৈরি করে বা প্রকল্পের মাধ্যমে নিয়মিতকরণের নির্দেশ দিয়েছিলেন। সেই সময়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও শিক্ষামন্ত্রী রতনলাল নাথ উচ্চ আদালতের রায় মেনে প্রকল্পের মাধ্যমে সর্বশিক্ষার শিক্ষকদের সুযোগ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সরকারের এই সিদ্ধান্তে খুশি না হয়ে ফের উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন। সেই মামলা এখনও চলছে উচ্চ আদালতে। এমতাবস্থায় আসাম সরকারের এই সিদ্ধান্তে স্বভাবতই বেকায়দায় পড়েছেন রাজ্য সরকার। উচ্চ আদালতের রায় মেনে সর্বশিক্ষা প্রকল্পের শিক্ষকদের নিয়মিতকরণে কোনো আইনি বাধা যে নেই, আসাম ও মিজোরাম মন্ত্রিসভার এই সিদ্ধান্ত থেকেই তা স্পষ্ট। ডেপুটি স্পিকার পদে সবার প্রার্থী চায় তৃণমূল কংগ্রেস। লোকসভার ডেপুটি স্পিকারের পদ দাবি করে বিরোধী ইন্ডিয়া ব্লক স্পিকার নির্বাচনে প্রার্থী দিয়েছেন। যদি বিজেপির তরফে সেই সময়ে জানানো হয়েছিল দুটোর প্রেক্ষিতে ভিন্ন। শেষ পর্যন্ত ধোনি বুট দ্বিতীয়বারের জন্য স্পিকার নির্বাচিত হয়েছেন ওম বিড়লা। তবে কেন্দ্রের তরফে এখনও ডেপুটি স্পিকারের জন্য কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। ডেপুটি স্পিকারের পদ বিরোধীদের দেওয়ার রেওয়াজ থাকলেও বিভিন্ন সময়ে তা সরকারের শরিক দলগুলির সংসদদেরও দেওয়া হয়েছে। কবে 17তম লোকসভা ডেপুটি স্পিকারের পদটি শূন্য ছিল। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস এদিন কেন্দ্রের কাছে সমাজবাদী পার্টির ফৈজাবাদের সাংসদ অবুদেশ প্রসাদকে ডেপুটি স্পিকার করার দাবি করেছে। প্রসঙ্গত, ফৈজাবাদের মধ্যেই পড়ে অযোধ্যা। সেখানে রাম মন্দিরের উদ্বোধন ওই আসনকে এইবারের মতো বিজেপির দিকে আনতে পারেনি। অবুদেশ প্রসাদ ফৈজাবাদ আসনে বিজেপির লাল্লু সিংকে 50,000-এর বেশি ভোটে হারিয়ে দিয়েছেন। এই ঘটনায় বিরোধীরা বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, লোকসভা নির্বাচনের আগে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করার পরেও বিজেপি আসনটি ধরে রাখতে পারল না। এছাড়াও অবুদেশ প্রসাদ একজন দলিত হয়েও সাধারণ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন। লোকসভায় একজন ডেপুটি স্পিকারের আইনি ক্ষমতা স্পিকারের মতোই। মৃত্যু, অসুস্থতা কিংবা অন্য কোনো কারণে স্পিকার অনুপস্থিত থাকলে ডেপুটি স্পিকার প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করেন। ইতিমধ্যেই সরকারে বিজেপির শরিক জেডিইউ
এবং টিডিপির তরফে ডেপুটি স্পিকার পদের জন্য বিজেপির কাছে দরবার করা হয়েছে। ত্রিপুরা দর্পণ সম্পাদকীয় কন্ট্রোলদের প্রচেষ্টা। দেশের শিক্ষিত ছাত্রছাত্রী যারা শিক্ষান্তে একটা ভালো চাকরির আশা করে থাকেন, এটি তাদের গণতান্ত্রিক অধিকার। সরকার এদের কর্মসংস্থানে অবশ্যই আন্তরিক হতে হবে এবং এই বিষয়টিকে অনেক গুরুত্ব দিয়েই ভাবা উচিত। ভারতের প্রধানমন্ত্রী এই বিষয়ে কতটা আন্তরিক, এই বিষয়ে প্রশ্ন থাকলেও তিনি যে এই কর্মসংস্থার বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভাবেন তা তিনি প্রায়ই বিভিন্ন বক্তব্যে প্রকাশ করে থাকেন। যেমন 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার আগে যে বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে জনসমক্ষে তুলে ধরেছিলেন সেটি ছিল কর্মসংস্থান এবং মূল্যবৃদ্ধি। প্রধানমন্ত্রী হওয়ার আগে এই মোদিজি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে 2 কোটি বেকারের কর্মসংস্থান এর ব্যবস্থা করবেন, দ্রব্যমূল্য রোধ করে এবং বিদেশের ব্যাংকে রাখা ভারতীয়দের সব কালোধন দেশে ফিরিয়ে এনে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে প্রদান করে দেশবাসীর জন্য আচ্ছে দিন নিয়ে আসবেন। এইভাবে আচ্ছে দিনের স্বপ্ন দেখেছিল দেশের যুব সমাজ। ছাত্রছাত্রীদের মধ্যেই এক উন্মাদনা তৈরি হয়েছিল যে সিদ্ধান্তে চাকরির একটা সুযোগ তো পাওয়া যেতে পারে। কিন্তু 5 বছর পেরিয়েও যখন 10 কোটি কর্মসংস্থান হওয়ার কথা ছিল, 1 কোটিও হলো না। 10 বছর পরে একবারেই হতাশা নেমে এলো। ধীরে ধীরে দেশের যুব সমাজ মোদিজির দল বিজেপির থেকে মুখ ঘুরাতে শুরু করেছেন এবং পরবর্তী প্রতিটি নির্বাচনেই ভোট কমতে শুরু করলো। পুলওয়ামা কাণ্ডে 2019 সালে 2/3 আসনে জয় নিশ্চিত হলেও ভোটের সংখ্যা কিন্তু কমতেই থাকলো। 2024-এর ভোটে তা এতটাই কমলো যে মোদিজির পক্ষে শুধুমাত্র নিজ দলের শক্তিকে সরকার গঠন করা সম্ভব হলো না, শরিকদের উপর নির্ভর করতে হলো। এই কথা আরএসএস প্রধান মোহন ভাগবত স্বীকার করেছেন যে যুব সমাজ মুখ ঘুরিয়ে নেওয়ায় বিজেপির আসন কমেছে। যদি কর্মসংস্থান নিয়ে জনমনে নতুন করে আশার সঞ্চার করতে ব্যর্থ হয় শাসক দল, তাহলে ভোটে ভাড়ার টান আরও বাড়বে। প্রশ্ন হচ্ছে, সরকার কি সঠিকভাবে কর্মসংস্থানের সুযোগ দেশে বাড়াতে আগ্রহী কিনা? দেশের শিক্ষার মান বাড়ানোর কোনো উদ্যোগই নেই, যা বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন সরকারের কাজকর্ম দেখলেই তো তা স্পষ্ট হয় যে এই সরকারগুলো কর্মসংস্থান সংকোচন নীতিতেই বিশ্বাসী। ত্রিপুরা রাজ্যে বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সরকারি স্কুলগুলিতে বিদ্যাজ্যোতি স্কুলে পরিবর্তন করে কী হাল হয়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থার, এই নিয়ে বিশেষ কিছু বলার প্রয়োজন নেই। বিভিন্ন বোর্ডের পরীক্ষার ফল থেকেই তা স্পষ্ট হয়ে গিয়েছে। মাতৃভাষার চেয়ে ইংরেজি মাধ্যমেই বেশি জোর দেওয়া হয়েছে, কিন্তু এতে কি কোনো ভালো ফল হয়েছে? শিক্ষান্তে চাকরিরই বা গ্যারেন্টি কোথায়? এখন আবার অনেকগুলো বিদ্যালয়কে বেসরকারি হাতে তুলে দেওয়া বা বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব বিদ্যালয়ে 50-এর কম ছাত্রছাত্রী রয়েছে সেই স্কুলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে বলে উদ্যোগ নেওয়ায় সংবাদ প্রচারিত হয়েছে। এতে ছাত্রছাত্রী সহ অভিভাবক মহলেও উদ্বেগ বাড়ছে। কেন রাজ্যের বিদ্যালয়গুলোতে ড্রপ আউটের সংখ্যা বাড়ছে? কেন বহু বিদ্যালয়ে 50 জনের কম ছাত্রছাত্রী রয়েছে? আবার বেশি ছাত্রছাত্রী থাকলে শিক্ষক অনেক কম। কোথাও প্রাথমিক বিদ্যালয়ে 2 শতাধিক ছাত্রছাত্রীর জন্য মাত্র 2 জন শিক্ষক রয়েছেন। এই নিয়ে জনমনে ক্ষোভ রয়েছে। বিদ্যালয়ে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে। এইসব চিত্র ডাবল ইঞ্জিন সরকারের রাজ্য ত্রিপুরায়। গোটা দেশ জুড়েই এর চেয়ে বেশি কিছু ভালো ব্যবস্থা যে নেই তার বলার অপেক্ষা রাখে না, বিশেষ করে ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে। সম্প্রতি নিট পরীক্ষার দুর্নীতি, বিভিন্ন রাজ্যের পেপার লিক, কেলেঙ্কারি, প্রশ্নপত্র ফাঁস, এইসব ঘটনা যেন এক সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে। উত্তরপ্রদেশে প্রথমে পুলিশের নিয়োগ পরীক্ষায় পেপার লিক, এরপর ত্রিপুরায় নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, সবশেষে বড় আকারে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস। এও কিন্তু উৎপত্তি হয়েছে বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন সরকারের রাজ্য রাজস্থানের কোটা। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করতে গিয়ে কত লক্ষ টাকার বাণিজ্য হয়েছে, এই নিয়ে বিশেষ কোনো তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য সামনে আসবে না কোনোদিনও। কারণ এগুলো যে বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন সরকারের মহান সব কর্মসূচির অঙ্গ। সুতরাং এর সাথে জড়িত বড় বড় মাথাগুলোকে আড়াল করে কিছু কিছু দুষ্কৃতীকে অবশ্যই গ্রেফতার করা না হলে মান একেবারেই যে থাকবে না, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এইসব পেপার লিক এর ঘটনার উৎস থেকে শুরু করে এর ব্যাপক প্রয়োগ বেছে বেছে ডাবল ইঞ্জিন সরকারগুলোতেই কেন হচ্ছে? এতে এই প্রশ্ন ওঠা কি স্বাভাবিক নয়?
এইভাবে প্রশ্নপত্র ফাঁস, উত্তরপত্র ফাঁস এর সাথে একটা সাংগঠনিক প্রক্রিয়া কাজ করছে।